আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনে সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘ ও মার্কিন সংস্থার 50 কর্মীকে ধরে নিয়ে গেল হুথিরা। জনসম্মুখে পুতিনের 2 কন্যার বিরল উপস্থিতি। জার্মানির পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি পুতিনের। বিজেপির পরাজয়ে খুশিতে মাথা নাড়া করলেন 2 সাবেক কর্মী। ইউরোপে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শিশুদের ক্ষতি করে এমন কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনীকে অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘ। গতকাল শুক্রবার এই বিষয়টি নিশ্চিত করেছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ আরদান। চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট নামের এই সংক্রান্ত প্রতিবেদনটি আগামী 18 জুন প্রকাশিত হওয়ার কথা রয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় হাজার হাজার শিশু নিহত হওয়ার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এই সিদ্ধান্ত নিল। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিলাদ জানান, জাতিসংঘের এই পদক্ষেপে তিনি ক্ষুব্ধ। গিলাদ বলেন, এটি একটি লজ্জাজনক সিদ্ধান্ত। আমাদের সেনাবাহিনী হলো বিশ্বের সবচেয়ে নৈতিকতা সম্পন্ন বাহিনী। এক ব্যক্তি কালো তালিকাভুক্ত করেছেন, তিনি হলেন জাতিসংঘের মহাসচিব। তিনি সন্ত্রাসবাদকে উৎসাহিত করছেন। তিনি ইসরায়েলের প্রতি ঘৃণায় পরিচালিত। মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর ইসরায়েলি সেনাদের লজ্জার তালিকায় যোগ করাকে সঠিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার এক সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে ইসরায়েলের কালো তালিকাভুক্তির বিষয়টি জানান। জাতিসংঘের এই তালিকায় সৌদি আরব, গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, সিরিয়া ও সোমালিয়ার নাম রয়েছে। এছাড়া ইসলামিক স্টেট, আল সাবাব, তালেবান, আল কায়েদার মতো সংগঠনও রয়েছে। গাজার সরকারি হিসাব অনুযায়ী ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 15,000-এর বেশি শিশু নিহত হয়েছে। জাতিসংঘ ও মার্কিন সংস্থার 50 কর্মীকে ধরে নিয়ে গেল হুথিরা। খবর আরব নিউজ। শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির মানবাধিকার মন্ত্রী আরমান আহমেদ। তিনি জানান, এদের মধ্যে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় কাজ করা 18 কর্মী রয়েছেন। তারা ইউএনডিপি, ওসিএইচএ ও ডব্লিউএফপি এর মতো সংস্থাগুলোতে কাজ করেন। আর 32 জন যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার চলা ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, জার্মানির ডিআইজেড ও অন্যান্য সংস্থার সদস্য। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা নিয়ন্ত্রিত করে এবং দেশটির উত্তরের বিশাল অংশ তাদের দখলে রয়েছে। গতকাল পশ্চিমা গুপ্তচর সন্দেহে তারা রাজধানীর বিভিন্ন বাড়ি এবং অফিসে অভিযান চালায়। এ সময় হুথি বিদ্রোহীরা ওই কর্মকর্তাদের ফোন এবং কম্পিউটার জব্দ করে। ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ন্ত্রণ করা দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার জানিয়েছে, জাতিসংঘের ওই কর্মকর্তা মানবাধিকার কর্মী ছিলেন এবং তারা মানবিক সম্পর্কিত বিষয় নিয়েও কাজ করতেন। এই বিষয়ে জানতে জাতিসংঘ এবং আইএনডি এর সঙ্গে যোগাযোগ করে বার্তা সংস্থা রয়টার্স, কিন্তু এই বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। এই বিষয়ে হুথি বিদ্রোহীদের মুখপাত্র কিছু বলতে রাজি হয়নি। ভ্লাদিমির পুতিনের 2 কথিত কন্যা চলতি সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্টের নিজ শহর সেন্ট পিটার্সবার্গে একটি ফ্ল্যাগশিপ অর্থনৈতিক ফোরামে উপস্থিত হয়েছিলেন। তাদের দুজনে জনসম্মুখে এমন উপস্থিতির রীতিমতো বিরল। শুক্রবার এএফপি এই তথ্য জানিয়েছে। পুতিন তার পারিবারিক জীবনের বিবরণ অত্যন্ত গোপন রাখেন এবং প্রকাশ্যে কখনোই নিশ্চিত করেননি মারিয়া ভরনৎসোভা এবং কাতেরিনা টিখোনোভা তার মেয়ে। তবে বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে এই দুজনকে ব্যাপকভাবে পুতিনের সঙ্গে সম্পর্ক যুক্ত করা হয়েছে। এমনকি 2022 সালে মার্কিন ট্রেজারি উভয়কেই রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কন্যা হিসেবে আখ্যা দিয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বৃহস্পতিবার ও শুক্রবার তারা রাশিয়ার ফ্ল্যাগশিপ বার্ষিক ব্যবসায়িক শীর্ষ সম্মেলন সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে উপস্থিত হয়েছিলেন।
টিখোনোভা একজন প্রযুক্তি নির্বাহী যিনি রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংযুক্ত এলাকায় কাজ করেন। তিনিও ভিডিও লিঙ্কের মাধ্যমে দেওয়া উদ্বোধনী বক্তব্যে বলেছিলেন, রাষ্ট্রের সার্বভৌমত্ব সাম্প্রতিক বছরগুলোতে অন্যতম প্রধান বিষয়। এটি রাশিয়ার নিরাপত্তার ভিত্তি। মারিয়া ভরনসোভা জীববিজ্ঞান গবেষক, তিনি সরকারি জেনেটিক্স ইনস্টিটিউটের দায়িত্বে রয়েছেন। শুক্রবার একটি প্যানেলে জীববৈচিত্র্যে উদ্ভাবনের বিষয়ে কথা বলেছেন তিনি। এদিকে তালেবানকে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তাব করেছে রাশিয়ার বিভিন্ন মন্ত্রণালয়। এরপরে আফগান সরকারের একটি প্রতিনিধি দল ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের বৈঠকে অংশ নিতে সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছে। 2022 সালে প্রথম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যায় তালেবান প্রতিনিধি দল। তখন এই নিয়ে কেবল রাশিয়া নয়, পুরো বিশ্বেই অনেক আলোচনা হয়েছিল। রাশিয়ার পররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয় নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়ায় এবারের সফর আবার আলোচনায় উঠে এসেছে। তালেবান এবং আফগানিস্তানের বর্তমান নেতৃত্বের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য এই পদক্ষেপটি প্রয়োজনীয় ছিল বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাউন্টার এক্সিটিজম প্রজেক্ট এর মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ হান্স জ্যাকব সিল্টার মনে করেন, তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেওয়ার বিনিময়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়েরও কিছু প্রত্যাশা রয়েছে, কিন্তু সেটা এতটা সহজ নাও হতে পারে। সিন্ডলার বলেন, বাড়তি ছাড় নিতে সবসময় তালেবান খুবই ইচ্ছুক, কিন্তু প্রতিদান দেওয়ার বিষয় এলেই সেটা জটিল হয়ে যায়। আফগানিস্তান অ্যানালিসিস নেটওয়ার্কের সহ প্রতিষ্ঠাতা টমাস রুটিস ক্রেমলিনের সাম্প্রতিক পদক্ষেপকে ধাপে ধাপে এগোনোর কৌশল হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি মনে করেন, রাশিয়া তালেবানের সরকারি স্বীকৃতির দিকে অগ্রসর হচ্ছে। জার্মানির দেয়া ক্ষেপণাস্ত্রের মাধ্যমে রাশিয়ার কোনো ক্ষতি হলে উচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধক্ষেত্রে অস্ত্র সহায়তার সিদ্ধান্ত অত্যন্ত বিপজ্জনক বলেও মন্তব্য তার। দিন যতই যাচ্ছে, ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে জার্মানির সম্পর্কের টানাপোড়েন ততই বাড়ছে। বিশেষ করে ইউক্রেনে রুশ বাহিনীর হামলা শুরুর পর থেকেই ইউক্রেনকে ভারী অস্ত্রশস্ত্র সহ আর্থিক এবং রাজনৈতিক ক্ষেত্রে নানাভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে জার্মানি। শুরুতে ইউক্রেনকে হালকা অস্ত্র দিয়ে শুরু করলেও সময়ের পরিক্রমায় তা ভারী অস্ত্র সহায়তায় রূপ নেয়, যা কোনোভাবেই মেনে নিতে পারছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাই ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে জার্মানির ট্যাঙ্ক দেখতে পাওয়াটা নৈতিক দিক থেকে অবাক হওয়ার মতো বলে জানান পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি কখনোই সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র ছিল না উল্লেখ করে পুতিন বলেন, জার্মানি যুক্তরাষ্ট্রের পাল্লায় পড়ে তাদের নৈতিকতা হারিয়েছে। এই সময় পুতিন বলেন, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, জার্মানির কোনো অস্ত্রে যদি রাশিয়ার কোনো ধরনের ক্ষতি হয়, তার পরিণাম জার্মানির জন্য কখনোই সুখকর হবে না। বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অস্ত্রের যোগান এবং ইউক্রেনকে এই সম্পর্কে সলা পরামর্শ দেওয়াটা অত্যন্ত বিপজ্জনক। এদিকে নিজেদের সামরিক শক্তি বাড়াতে আরও ভারী অস্ত্র উৎপাদনের পাশাপাশি এয়ারবাসের 20টির বেশি নতুন যুদ্ধ বিমান কেনার ঘোষণা দিয়েছে জার্মানি। এছাড়া আরও 38টির মতো যুদ্ধ বিমান কেনার বিষয়টি পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছে জার্মান চ্যান্সেলর ওলাফ সোলস। বিজেপির প্রার্থীর পরাজয়ে খুশিতে মাথা নাড়া করেছেন দলের 2 সাবেক কর্মী। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের ত্রিবেণী শ্মশান ঘাটে গিয়ে মাথা নাড়া করেন তারা। লোকসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রে পরাজিত হয়েছিলেন বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এই আসনে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। 76,853 ভোটের ব্যবধানে জেতেন রচনা। রাজ্যের শাসক দলে নাম লেখানোর আগে বিজেপির হয়ে সপ্তগ্রাম থেকে পঞ্চায়েত ভোটে লড়েছিলেন তৎকালীন 2 বিজেপি নেতা শ্যামাকান্ত দাস ও নিমাই সানা। তাদের অভিযোগ, তারা তৎকালীন সাংসদের লকেটের থেকে কোনো সাহায্য পাননি। এমনকি পরবর্তীতে বিভিন্ন দলীয় বৈঠকে তারা অভাব অভিযোগের কথা বললেও কর্ণপাত করেননি বিজেপি নেত্রী। লকেট তাদের বলেছিলেন, যার খুশি দল করবেন, যার ইচ্ছা হবে না তিনি দল থেকে বেরিয়ে যেতে পারেন। নেত্রীর এই কথার পর দুজনেই দল ত্যাগ করেন। ওই সময় শ্যামা ও নিমাই প্রতিজ্ঞা করেন, লকেটকে প্রাক্তন সাংসদ করে নাড়া হবেন তারা। পূর্ব প্রতিজ্ঞা মতো বৃহস্পতিবার ত্রিবেণীর শ্মশান ঘাটে গিয়ে মাথা নাড়া করেন দুজন। জার্মানকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রবিস পিস্টোরিয়াস।
ইউরোপে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকে তিনি কথা বলেছেন। বুধবার এক অনুষ্ঠানে বরিস পিটোসরিয়াস বলেন, জার্মান নাগরিকদের যে কোনো ধরনের বাধ্যতামূলক সামরিক চাকরিতে ফিরে আসার প্রয়োজন হতে পারে। জার্মানির সশস্ত্র বাহিনী বুন্দেসভেরকে এই দশকের শেষ নাগাদ অভিযানের প্রস্তুতির জন্য শক্তিশালী করা দরকার। রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর ইউরোপের সার্বিক নিরাপত্তা ঝুঁকির কথা মাথায় রেখে জার্মানির প্রতিরক্ষা মন্ত্রী এই উদ্বেগ প্রকাশ করেন। জার্মানির পার্লামেন্ট বুন্দেসটাগে এক প্রশ্নোত্তর পর্বে প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিটারস বলেন, আমাদের অবশ্যই 2029 সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। সবচেয়ে খারাপ পরিস্থিতি এড়াতে আমাদের অবশ্যই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এসব কারণেই অর্থ বরাদ্দ, সামরিক উপকরণ ক্রয় ও নতুন সেনা নিয়োগ দেওয়ার বিষয়েও কথা বলেছেন। তিনি বলেন, জরুরি অবস্থায় আমাদের প্রয়োজন তরুণ শক্তিশালী নারী ও পুরুষদের, যারা এই দেশকে রক্ষা করতে পারবে। সম্ভাব্য করণীয় সম্পর্কে যাচাই বাছাই করার জন্য নিজের মন্ত্রণালয়কে নির্দেশনাও দিয়েছেন বরিস। 2011 সালে নাগরিকদের বাধ্যতামূলক সামরিক পরিষেবা স্থগিত করে জার্মানি। গত মার্চ মাসে প্রকাশিত গবেষণা প্রতিষ্ঠান ফোর্সার একটি জরিপ অনুসারে প্রায় অর্ধেক জার্মান নাগরিক এটি পুনরায় চালু করার পক্ষে। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি সেনাবাহিনী। জাতিসংঘ ও মার্কিন সংস্থার 50 কর্মীকে ধরে নিয়ে গেল হুথিরা। জনসম্মুখে পুতিনের 2 কন্যার বিরল উপস্থিতি। জার্মানির পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি পুতিনের। বিজেপির পরাজয়ে খুশিতে মাথা নাড়া করলেন 2 সাবেক কর্মী। ইউরোপে যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত থাকতে বললেন জার্মান প্রতিরক্ষা মন্ত্রী। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।